তুলসী গ্যাবার্ড, ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প এই তিনজন ব্যক্তির সঙ্গে বর্তমান ইউনূস সরকারের কোনো ভালো সম্পর্ক নেই এবং যারা উপদেষ্টা হয়েছেন তাদের সঙ্গে তো প্রশ্নই আসে না। হায় হায়, তুলসী গ্যাবার্ড কেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ডক্টর ইউনূসকে আলটিমেটাম দিলেন এবং বাংলাদেশকে চরম বার্তার মুখে ফেলে দিলেন? বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে কেউ স্কিপ করবেন না। তুলসী গ্যাবার্ড বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ডক্টর ইউনূসকে কেন আলটিমেটাম দিলেন, এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এই তুলসী গ্যাবার্ড বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ডক্টর ইউনূসকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য দিয়েছেন যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে তো বটেই, ভারতবর্ষ এমনকি দুনিয়া রাজনীতিতে তুলসী গ্যাবার্ড এই নামটি খুবই পরিচিত। মার্কিন প্রশাসনের গোয়েন্দা দপ্তরের সর্বোচ্চ পদে কোনো ভদ্রমহিলা ইতিপূর্বে এভাবে আসেননি। এক, দুই নম্বর হলো তুলসী গ্যাবার্ড হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত এবং ভারতীয় যে হিন্দুত্ববাদী সংগঠন যেটি আমেরিকাতে খুবই শক্তিশালী এবং ইউরোপে খুবই শক্তিশালী, সেটা হল ইসকন, বাংলাদেশেও আছে। তিনি সেই ইসকনের একজন কট্টর অনুসারী তুলসী গ্যাবার্ড। ব্যক্তিগত জীবনে খুবই রাফ এবং টাফ, অনেকটা ডোনাল্ড ট্রাম্প বা ইলন মাস্কের মতোই খ্যাপাটে। তো তিনি যখন এই দায়িত্বে এলেন তখনই আমরা যারা বাংলাদেশের লোকজন আমরা ধরে নিয়েছিলাম যে জুলাই আগস্ট বিপ্লবের পর বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে পশ্চিমা দুনিয়া যে সকল কথাবার্তা বলছে সেই সকল কথাবার্তাকে তুলসী গ্যাবার্ড তার পক্ষে নেবেন এবং তিনি এই সংখ্যালঘুদের বিষয়টি নিয়ে বাংলাদেশকে বিপদে ফেলবেন। দ্বিতীয়ত, তিনি যেহেতু গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান, অর্থাৎ সিআইএ, এফবিআই থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রায় 100-র মতো গোয়েন্দা সংস্থা রয়েছে, তো এই সেন্ট্রাল গোয়েন্দা সংস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরেই যার অবস্থান তিনি হলেন তুলসী গ্যাবার্ড। তুলসী গ্যাবার্ডের সঙ্গে নরেন্দ্র মোদীর খুব ভালো সম্পর্ক, অমিত শাহের আরও ভালো সম্পর্ক। কাজেই সাইড লাইনে শেখ হাসিনার সঙ্গে তার ভালো সম্পর্ক থাকবে কিংবা সজীব ওয়াজিদ জয়ের সঙ্গে তার পরিচয় থাকবে বা থাকতে পারে, এটি খুবই স্বাভাবিক। এর কারণ হলো যে তুলসী গ্যাবার্ড অল অন এ সাডেন আমাদের বাংলাদেশে যারা এই মুহূর্তে উপদেষ্টা হয়েছেন তাদের মতো নয়। তার বর্ণাঢ্য সৈনিক জীবন রয়েছে, রাজনীতিতে তার বর্ণাঢ্য জীবন রয়েছে এবং সেই জীবনের কোনো ফাঁকে যেহেতু আওয়ামী লীগ তাদের পক্ষে কাজ করার জন্য বিভিন্ন লবিস্ট ফার্মকে নিয়োগ দিয়েছে, এরকম কোনো লবিস্ট ফার্মের মাধ্যমে তুলসী গ্যাবার্ডের সঙ্গে যদি আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের পরিচয় হয়, হৃদ্যতা হয়, সম্পর্ক হয়, এটা অস্বাভাবিক কিছু নয়। ফলে কি হলো, তুলসী গ্যাবার্ডের নিয়োগকে কেন্দ্র করে দেশের মধ্যে যারা আওয়ামী লীগ রয়েছেন তারা, দেশের বাইরে যারা পালিয়ে আছেন তারা, এবং আওয়ামী লীগ করেন না কিন্তু আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল তারা ভীষণ রকম উত্তেজিত, আনন্দে উদ্বেলিত যে তুলসী গ্যাবার্ডকে দিয়ে এবার একটা দফা রফা করা যাবে। দ্বিতীয়ত, তুলসী গ্যাবার্ড, ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প এই তিনজন ব্যক্তির সঙ্গে বর্তমান ইউনূস সরকারের কোনো ভালো সম্পর্ক নেই এবং যারা উপদেষ্টা হয়েছেন তাদের সঙ্গে তো প্রশ্নই আসে না। কেননা এই উপদেষ্টারা
কেউ শিক্ষক, কেউ পরিবেশ কর্মী, তাদের একটা লেভেল আছে। ওই লেভেলের বাইরে তারা কিছুই করেননি। তারা শুধু খেয়েছেন, ঘুমিয়েছেন আর তাদের যে পেশা ছিল বা শ্রেণী ছিল, সেখানে তারা সেই শ্রেণী পেশার কাজ করেছেন। কিন্তু রাজনীতিবিদরা যেভাবে সারাদিন টরে টক্কা কিংবা সারাদিন টোটো করে ঘুরে বেড়ায় কিংবা টোটো কোম্পানির ম্যানেজার হিসেবে কাজ না থাকলেও 18 ঘন্টা ব্যস্ততা দেখায়, এইরকম এখন উপদেষ্টা মণ্ডলীদের কারোর মধ্যে ওই টোটো কোম্পানির ম্যানেজারশিপের অভিজ্ঞতা নেই। ফলে একজন রাজনীতিবিদ ঢাকা শহরের পতিতাবৃত্তি, গাঁজা, মদ, ফেনসিডিল এইগুলো থেকে শুরু করে অলি আল্লাহ, গাউস কুতুব, পীর মাশায়েখের দরবার, মাজার তারা ভালো জানে। তারা আন্ডারওয়ার্ল্ডের ডন যারা আছেন, কথায় কথায় খুন করেন, তাদের সাথেও ওঠা বসা করেন। আবার একই সঙ্গে তরকারি বিক্রেতা, রিকশাওয়ালা এদের সঙ্গে তাদের হৃদ্যতা অনেক বেশি। তাদের সঙ্গে কূটনীতিবিদদের ভালো সম্পর্ক রয়েছে। দেশের বাইরে তারা নির্বিঘ্নে যাতায়াত করেন, তাদের অর্থনৈতিক সঙ্গতি রয়েছে। ফলে পলিটিশিয়ান যারা আছে এটা ইউনিক ক্রিয়েচার। আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তাদের এই ক্যারিকেচার মোকাবেলা করার ক্ষমতা কেবলই মাত্র বাংলাদেশে বিএনপির আছে আর কিয়দাংশ জামাতের আছে। কিন্তু এখন ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে অন্য যারা আছেন তাদের আসলে এই যোগ্যতা ও অভিজ্ঞতা নেই। ফলে ডোনাল্ড ট্রাম্প, তুলসী গ্যাবার্ড কিংবা রিপাবলিকান পার্টি এটাকে রাজনৈতিক দলগুলো যেভাবে হ্যান্ডেল করতে পারবেন, বর্তমান সরকার সেটা পারবেন না। ফলে কি হলো, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরই আমাদের সরকারের মধ্যে এক ধরনের অস্থিরতা এবং সরকার বিরোধীদের মধ্যেও এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। তারা ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বৈঠককে নিয়ে নানা রকম সমীকরণ তৈরি করেছে। আবার তুলসী গ্যাবার্ডের ভারত সফর এবং সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ এবং ক্লোজ ডোর মিটিং ভারতীয় সেনাপ্রধান এবং অজিত দোভাল, যিনি ভারতের নিরাপত্তা বিষয়ক প্রধান উপদেষ্টা, তার সঙ্গে একেবারে ক্লোজ ডোর বৈঠক এবং তার কিছু সময় সরকারি কর্মকাণ্ডের বাইরে, অর্থাৎ এই সময়টি তিনি কি করেছেন কেউ বলতে পারে না। হয়তো তিনি শেখ হাসিনার সাথে দেখা করেছেন, হয়তো তিনি আজমির শরীফে গিয়েছেন, হয়তো তাজমহলে গিয়েছেন, হোয়াট এভার মেবি, কিন্তু ওই সময়ের হিসাব পাওয়া যাচ্ছে না। এবং বৈঠক শেষে তিনি যে বক্তব্য দিয়েছেন এটি ভারত তো বটেই, বাংলাদেশের সকল পত্রপত্রিকার একেবারে লিড নিউজ হয়েছে। তিনি বাংলাদেশের বিষয় নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। এটার ইংরেজি যদি করেন আরও ডেঞ্জারাস। এক নম্বর হলো যে উদ্বিগ্ন শব্দটি বুঝতে হবে। এটা কূটনীতির ভাষা, তার সঙ্গে সঙ্গে গ্রামেটিক্যাল। তো উৎকণ্ঠা, আশঙ্কা এবং উদ্বিগ্নতা, এই তিনটার মধ্যে উদ্বিগ্ন হলো সুপারলেটিভ, সবচেয়ে বেশি। অর্থাৎ একটি মানুষ যখন তার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে কোনো একটা বিষয়কে ভয় পায়, তার 5টি ইন্দ্রিয় দিয়ে, তারপরে মানুষের অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য লেনদেন যখন আবার সেটার জন্য একটা আতঙ্ক তৈরি করে, এবং মানুষ যখন শারীরিকভাবে অপদস্থ, অসম্মানিত, আঘাতপ্রাপ্ত হওয়ার আশঙ্কা করে, এবং মানুষ যখন প্রাণ হারানোর আশঙ্কা করে, তখন সেখানে উদ্বিগ্ন শব্দটি ব্যবহৃত হয়। সেটি তুলসী গ্যাবার্ড ব্যবহার করেছে, যেখানে বাংলাদেশের ব্যাপারে তারা গভীরভাবে উদ্বিগ্ন। এখন গভীর শব্দটাও ব্যাখ্যা করতে হবে। গভীরটা হলো যে এটি হলো সিঙ্গুলার নাম্বার নয়, প্লুরাল নাম্বার। এখানে তারা যে সংখ্যালঘুদের কথা বলছে, তারা আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট যে পক্ষ রয়েছে তারা, ভারতের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয় রয়েছে তারা, বাংলাদেশে যারা আমজনতা, সাধারণ জনতা রয়েছেন তারা সহ সকলের ব্যাপারে সম্মিলিতভাবে
এই তুলসী গ্যাবার্ড উদ্বিগ্ন। এই উদ্বিগ্নটা কালেক্টিভলি বোঝানোর জন্য তিনি ব্যবহার করেছেন গভীরভাবে উদ্বিগ্ন। কূটনীতির ভাষায় এর চাইতে চপেটাঘাত আর থাকে না। এটি বর্তমান সরকারের জন্য একটা বিরাট আপদ, বিরাট বালা, বিরাট মুসিবত। এবং তুলসী গ্যাবার্ড যে কথা বলেছেন সেটি জাহাঙ্গীর কবির নানকের বক্তব্যের মতো শোনাচ্ছে, বাহাউদ্দিন নাসিম সাহেবের বক্তব্যের মতো শোনাচ্ছে। তারপর সাবেক আইনমন্ত্রী ছিল কামরুল সাহেব, কিংবা সাবেক তথ্যমন্ত্রী ছিল ডক্টর হাসান মাহমুদ, কিংবা তাদের নেতা জনাবা শেখ হাসিনা। মনে হচ্ছে তুলসী গ্যাবার্ডের কণ্ঠে তারাই কথা বলছেন। এখন এই বিষয়গুলো ভারত ম্যাটারালাইজ করবে, এটাকে মার্কেটিং করবে ভারত, এবং এটাকে ইস্যু করে ভারত কি করতে পারে। তাদের মিলিটারি পয়েন্ট অফ ভিউ, ডিপ্লোম্যাটিক পয়েন্ট অফ ভিউ অ্যান্ড পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ, এই তিনটা পয়েন্ট অফ ভিউ থেকে তারা কি কি করার অধিকার রাখে, এটি আমাদের দেশে যারা নিরাপত্তা বিশ্লেষক আছে তারা খুব ভালো করে জানেন। যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন তারাও জানেন। আর 1971 সন থেকে আজ অবধি ভারতের সঙ্গে আমাদের যে দ্বিপাক্ষিক চুক্তিগুলো হয়েছে, সেই চুক্তিগুলোতে যে সকল গ্যারান্টি ক্লোজ রয়েছে ভারতীয় স্বার্থ রক্ষার জন্য, সেই গ্যারান্টি ক্লোজ অনুযায়ী ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বিএসএফ, ভারতীয় পুলিশ বাহিনী, এমনকি ভারতীয় জনগণ, তারা কি করতে পারে সেটা নিয়ে আমাদের বোধহয় চিন্তা করার সময় এসেছে। আমরা অনেক কিছু ভাবি। আপনারা জানেন যে একসময় ইরানে হঠাৎ করে একটা বিপ্লব শুরু হয়ে গেল, এবং বিপ্লবের মধ্যে রেজা শাহ পাহলভি 50-এর দশকে ইরান থেকে পালিয়ে গেলেন। পালিয়ে যাওয়ার পরে সেখানে একটা নির্বাচন হলো, পপুলার নির্বাচন, একেবারে ফ্রি ফেয়ার ইলেকশন। আমাদের বাংলাদেশে ধরুন 1991 সালে যেমন নির্বাচন হয়েছে, 96-তে হয়েছে, ওই রকম ফ্রি ফেয়ার নির্বাচন হলো, এবং সেই নির্বাচনে মিস্টার মোসাদ্দেক ইরানের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা লাভ করলেন। কিন্তু পরিস্থিতি এমন একটা পর্যায়ে আমেরিকা নিয়ে গেল, মোসাদ্দেক ক্ষমতায় থাকতে পারলেন না, এবং রেজা শাহ পাহলভি আবার ক্ষমতায় এলেন। এটি 50-এর দশক থেকে আবার তাকে অলমোস্ট প্রায় 27-28 বছর আবার তাকে ক্ষমতায় রেখেছিল। আয়াতুল্লাহ খমেনি এসে দ্বিতীয়বার তাকে পদচ্যুত করেন। এরকম অনেক ইতিহাস রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, প্রথম বিশ্বযুদ্ধের পর পশ্চিমারা অনেক দেশে শাসক বসিয়েছেন, প্রশাসক বসিয়েছেন, অনেককে রাজা বানিয়েছেন। মক্কার শরীফ হুসাইন, এখন যে জর্ডানের বাদশা, তার দাদার দাদা, তাকে সেই আজকের যে জর্ডান পশ্চিম তীর এই এলাকার বাদশা বানিয়ে দিলেন। এরপর তার এক আত্মীয় ফয়সালকে ইরাকের বাদশা বানিয়ে দিলেন। এরকম অনেক কিছু রয়েছে। আমরা হয়তো এখানে বসে কুয়োর ব্যাঙের মতো করে লাফালাফি করছি, গালাগাল দিচ্ছি, হ্যাং করেঙ্গা, ত্যাং করেঙ্গা, ইনকলাব করেঙ্গা, ফাটাই ফেলেঙ্গা, কিন্তু বিশ্ব রাজনীতির যে ধরন এবং প্রকৃতি, সেই প্রকৃতি এইরকম যে কখনো কখনো চেঙ্গিস খানদের মতো লোক, হালাকু খানের মতো লোক, তারা তাদের কাছে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে এনে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেছেন। যেমন পাক ভারতে হুমায়ুনকে, বাদশাহ হুমায়ুনকে, তিনি দীর্ঘদিন পারস্যের আশ্রয়ে ছিলেন। যখন শের শাহের মৃত্যু হলো এবং তার সন্তানেরা দুর্বল হয়ে গেল, তখন পারস্যের সম্রাট সৈন্য দিয়ে, সামন্ত দিয়ে তিনি ভারতবর্ষে হুমায়ুনকে পাঠিয়ে তিনি ক্ষমতায় বসিয়ে দিয়ে গেলেন। এরকম আমি শত শত উদাহরণ দিতে পারবো। কাজে শেখ হাসিনাকে নিয়ে আপনারা যেভাবে ঠাট্টা করছেন, মস্করা করছেন,
যেভাবে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, তুলসী গ্যাবার্ডকে আপনারা যেভাবে তুলসী পাতার মতো মনে করছেন, আমি আমার অভিজ্ঞতার কারণে আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য এবং বিশেষ করে যারা নাকি আওয়ামী লীগ সমর্থক আছেন তাদের জন্য। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেটি হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্প আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী আর কি শেখ হাসিনাকে কল দিলেন এবং কি পরামর্শ হয়েছে সেই টপিকে পরে আসতেছি। শুধু এটাই না, ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে বাংলাদেশে এই রমজান মাসে নাকি আপনার প্রধানমন্ত্রী করেই ফেরাবে। তার একটা টুইটারে কিন্তু এই বার্তাটা কিন্তু দেন, গতকালকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাইছি। এখন কথা হচ্ছে যে আপনার গতকালকে রাতে শেখ হাসিনাকে যে ডোনাল্ড ট্রাম্প কল দেয়, এই কথাটা আসলে কে বলতেছে কিংবা কারা বলতেছে, আর আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের এটার প্রতিক্রিয়া কি? আসুন এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলি। সবার আগে আমি আপনাদের বলতে চাই যে ডোনাল্ড ট্রাম্প যে আপনার শেখ হাসিনাকে কল দেয়, সেই কলে কি কথাবার্তা হয়েছে সেটা কিঞ্চিত পরিমাণ আপনাদেরকে আমি বলবো। টোটাল ইনফরমেশনটা আমার কাছে আসে নাই, তবে এই তথ্যটা জানাইছে আপনার ইন্ডিয়ার বড় একটা মিডিয়া যে ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে কল দেয় এবং আপনার লিগেল ওয়েতেই মনে হয় তাদের সাথে কথা হয়। এটাতে আপনার নরেন্দ্র মোদীর সহায়তা ছিল। এখন আসুন সেই কলে আসলে কি কথা হয়েছে। কথাটা আপনার ওইভাবে শোনা যায় না, তবে আমার কাছে যতটুকু আসছে যে আপনার কিভাবে তাকে দেশে ফেরানো যায় কিংবা তার দেশের অবস্থানে তার কি চিন্তা ভাবনা, তার দলের যে নেতা কর্মীরা আছে কিংবা যে সমর্থকরা আছে তাকে আসলে কিভাবে গ্রহণ করবে কিংবা তার যে ভালোবাসাটা জনগণের প্রতি সেটা কি এখন পর্যন্ত আছে কিনা, বা তার যে পলিটিক্যাল পার্টিরা সেই পার্টি কি বা সেই পার্টির লোকজন কি আগের মতো তাকে সমর্থন করে কিনা, কিংবা বাংলাদেশের জনগণ যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে, আপনাদের বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের কথা বাদে দেন, যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে আসলে তারা শেখ হাসিনাকে নিয়ে কিংবা আওয়ামী লীগকে নিয়ে কি চিন্তা ভাবনা করতেছে, মানে এই টপিকে বা মানে এই ধরনের একটা গুঞ্জন কিন্তু আমার কানে আসছে কিংবা এই ধরনের একটা ইনফরমেশন আমার কাছে আসছে। এখন ভাই কথা হচ্ছে এইটা কি আদৌ সত্যি? যদি আমি আপনাকে এই এভিডেন্সটা দিতে চাই তাহলে এই স্ট্যাটাসটা দেখেন, খুব ভালোভাবে দেখেন। এটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ, যে শেখ হাসিনাকে যেভাবে বিতাড়িত করছে ঠিক সেভাবেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর একটা কি ষড়যন্ত্র চলতেছে। দেখেন এই হাসনাত আব্দুল্লাহ তারা যে এই ধরনের স্ট্যাটাস দিচ্ছে, দ্যাট মিনস তারা বুঝতে পারতেছে যে বাংলাদেশে এই রমজান মাসেই বড় কোনো একটা ধামাকা হতে যাচ্ছে। উল্টো দিকে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের কিন্তু আপনার চেয়ার কিন্তু নড়াচড়া কিন্তু মনে করেন বর্তমান বেশ কিছু জায়গায় কিন্তু চলতেছে, নড়াচড়া দিয়া ফেলাইছে। আচ্ছা, এই হাসনাত আব্দুল্লাহ তিনি যে স্ট্যাটাসটা দিলেন, তিনি কি এমনি দিলেন? তিনি কি আপনার হুটহাট যে কোনো স্ট্যাটাস দিতে পারে যেহেতু সরকারের আন্ডারে তারা বসিয়ে রয়েছে? বলেন তো। যারা নাকি এই এভিডেন্সটা মানে শক্ত হয়ে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন এই হাসনাত আব্দুল্লাহরা কিংবা সার্জিসরা বা সমন্বয়করা তারা যে বর্তমান এক একটা স্ট্যাটাস দিচ্ছে, তারা কিন্তু ভাই তাদের দেওয়ালে পিঠটা ঠেকে গেছে এবং সাধারণ জনগণের সমর্থক চাচ্ছে কিংবা সবাইকে অ্যালার্ট থাকার একটা কি ঘোষণা দিলেন। কাদেরকে দিলেন? যারা নাকি স্বাধীনতা বিরোধী তাদেরকে একটা ঘোষণা দিলেন যে সবাই অ্যালার্ট থাকো, যেভাবে আমরা শেখ হাসিনাকে বিতাড়িত করছি ঠিক সেভাবে কিংবা সেই পথেই শেখ হাসিনাকে ফেরানোর একটা পায়তারা কিংবা একটা ষড়যন্ত্র চলতেছে। আচ্ছা, তারা ঠিক শেখ হাসিনাকে কোন পথে বিতাড়িত করছে সেটা আপনারা বা আমরা এখন পর্যন্ত মানে এখন আইসা খুব ভালোভাবে কিন্তু বুঝতে পারতেছি প্রতিনিয়ত যে শেখ হাসিনাকে একটা জঙ্গি হামলার মাধ্যমে তাকে দেশ থেকে বিতাড়িত করছে। অন্যদিকে জামাত শিবির কিংবা জামায়াত ইসলামের আমি গত 3 দিন আগে একটা ভিডিওতে কিন্তু বলছি যে
আপনার কি পরিমাণ প্রুফ সহকারে দেখাইছি যে তারা আপনার একটা কেন্দ্রীয় অফিস নিয়ে সেই অফিসের মাধ্যম থেকে আপনার বাংলাদেশের কুঠা নামের আন্দোলনে তারা কি বম পাচার 7.62 যে বুলেটের মাধ্যমে নাকি পুলিশ গণহত্যা হয়েছে কিংবা সাধারণ শিক্ষার্থীদের মারা হয়েছে, সম্পূর্ণ এভিডেন্স কিন্তু ওই ভিডিওতে আমি দেখাইছি। তো আমার প্রশ্ন হচ্ছে, এই যে মনে করেন তারা যে একটা কালো পথ নিয়ে শেখ হাসিনাকে পতন ঘটাইলো এবং হাসনাতের বক্তব্য হচ্ছে ঠিক সেই পথের হাত ধরে কিংবা সেই পথের ছন্দ ধরে হলেও শেখ হাসিনাকে ফেরানোর একটা ষড়যন্ত্র কিন্তু বাংলাদেশে চলতেছে। তো এটাকে আমাদের রুখে দিতে হবে। মানে কি, যারা নাকি এই কাজের সাথে সম্পৃক্ত ছিল কিংবা জড়িত ছিল সবাইকে অ্যালার্ট করে দিল এই হাসনাত আব্দুল্লাহ, যে না হলে আমাদের কিন্তু মারা পড়তে হবে। কারণ শেখ হাসিনা যদি বাই এনি চান্স সেই পথে আসতে পারে, দ্যাট মিনস তাহলে আমাদের বাংলাদেশে তো থাকা হবেই না, উল্টো দিকে সব কয়টার ফাঁসি দিয়ে পর্যন্ত ঝুলতে হলেও হতে পারে। দেখেন এই যে আপনার ইন্ডিয়ার যে মানে টাইমস অফ ইন্ডিয়া যে বড় একটা মিডিয়া, তারা যে বলতেছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে শেখ হাসিনার কল হয়, যে কিভাবে তাকে ফেরাতে পারে কিংবা তার যে পলিটিক্যাল পার্টি তার প্রতি তার কি ধারণা, সুধারণা নাকি কুল ধারণা, এই যে একটা কথাবার্তা মানে টুকটাক আমার কাছে যতটুকু ইনফরমেশন আসছে, কিংবা তারপরে এই হাসনাত আব্দুল্লাহর এই স্ট্যাটাস আপনি কল্পনা করতে পারেন। যদি আপনি মানে প্রুফ যা এভিডেন্স, তাহলে আমি বলবো হাসনাতের এই স্ট্যাটাসটাই হচ্ছে যথেষ্ট। হাসনাত এই স্ট্যাটাসটা দেয় আপনার 15 ঘন্টা আগে, আর শেখ হাসিনার সাথে কথা হয় ঠিক 15 ঘন্টা আগে। আমি নিউজটা করতেছি আজকে। এখন আসুন মেইন পয়েন্টে, সেটি হচ্ছে ভাই শেখ হাসিনাকে কি মানে ডোনাল্ড ট্রাম্প আদেও বাংলাদেশে ফেরাতে পারবে? এই প্রসঙ্গে কথা বলি। সবার আগে বলতে হবে যে আমাদের বাংলাদেশের যে অবস্থা কিংবা যে সিচুয়েশন আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক, তো এটা নিয়ে কিন্তু আপনার বহির্বিশ্বে একের পর এক আওয়ামী লীগের তরফ থেকে দরখাস্ত কিন্তু চলমান মানে চালাচ্ছে, মানে দিয়েই যাচ্ছে বাংলাদেশের উপলক্ষে। অন্যদিকে আপনার বাংলাদেশ প্রসঙ্গে নরেন্দ্র মোদীকে কিন্তু হ্যান্ড ওভার করে যে কিভাবে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা যায়, কিভাবে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা সরকার আপনার প্রতিষ্ঠিত করা যায়। এই আপনার এই প্রসঙ্গে কিন্তু নরেন্দ্র মোদীকে কিন্তু হ্যান্ড ওভার করে। উল্টো দিকে পাকিস্তানের সাথে বাংলাদেশ সম্পর্ক রাখবে কি রাখবে না, এটা নিয়েও কিন্তু আপনার ডোনাল্ড ট্রাম্প সতর্ক একটা বার্তা দেয় যে পৃথিবীর বুকে 2 নাম্বার র্যাঙ্কিং আছে এই পাকিস্তান, টেরোরিস্ট জঙ্গিবাদী মাফিয়া। এবং আপনার শেখ হাসিনাকে বা শেখ হাসিনার অনেক একটা সুনাম আছে জঙ্গি দমনের ক্ষেত্রে কিংবা টেরোরিস্ট দমনের ক্ষেত্রে কিংবা সন্ত্রাসী দমনের ক্ষেত্রে বহির্বিশ্বের কাছে। এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ, মানে আপনি যদি সমস্ত কিছু ভাই মিলিয়ে দেখতে চান, মানে এর জন্যই শেখ হাসিনাকে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে ফেরাতে যাচ্ছে। আর পূর্বকালের পরিচয় তো আপনার শেখ হাসিনার সাথে আছেই। তবে দেখার বিষয় হচ্ছে যে এখন শেখ হাসিনাকে ফেরাতে পারবে কিনা। অন্যদিকে এই অন্তর্বর্তীকালে সরকার তারাও কিন্তু বিবিসির সাক্ষাৎকারে কিন্তু এটা বলছে যে শেখ হাসিনা চাইলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তাদের কোনো আইনি বাধা থাকছে না। দ্যাট মিনস এখানে অনেক বড় একটা আপনার ডোনাল্ড ট্রাম্পের কি মানে হাত কিন্তু আছে, এটা কিন্তু আমরা বুঝতেছি। তাহলে হঠাৎ করে এই ডক্টর ইউনূস তিনি কিন্তু এই কথা বলতো না যে শেখ হাসিনার কিংবা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কোনো আইনত জটিলতা বাধা থাকছে না। তো আমরা ধরে নিতে পারি যে রমজান মাসে বড় কিছু একটা ঘটনা ঘটতে যাচ্ছে। অন্যদিকে 26 মার্চে তো শোনাই যাচ্ছে। তবে দেখার বিষয় যে আসলে কি হয়। দর্শক বন্ধুরা, যাই হোক, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই। এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ময়ূরী, মানে প্রতিদিন লাইট শুটিং অ্যাকশন এভাবে তার সময় কাটত। এখন মাঝখানে আমরা দেখেছি তিনি ঢাকা শহরের বিভিন্ন গাড়িতে ধর্মীয় বিভিন্ন বই বিক্রি করেন। এরকম অসংখ্য অভিনেতা অভিনেত্রী হারিয়ে গেছে চলচ্চিত্র অঙ্গন থেকে। সময় সবকিছু নির্ধারণ করে দেয়। আবার রাজনীতির মাঝে
7 মাস আগেও সারা পৃথিবীটা যাদের জন্য ছিল একটা বিচরণ ভূমি, সারা পৃথিবীটা যাদের জন্য ছিল অন্যরকম একটা জায়গা, আজকে এই পুরোটা পৃথিবী অনেকটা ছোট হয়ে আসছে বাংলাদেশ আওয়ামী লীগের একদম টপ ক্লাস যারা নেতৃত্বে আছেন তারা এমনভাবে পালিয়েছেন অথবা এমনভাবে হারিয়ে গেছেন পর্দার আড়ালে যে তাদেরকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। তবে অবশেষে সজীব ওয়াজেদ জয়ের একটা ছবি ভাইরাল হয়েছে। ভাবা যায় যে এটা সজীব ওয়াজেদ জয়, যে ধাক্কাটা তাদের উপর গেছে বা যাচ্ছে বা আগামী দিনগুলোতেও যাবে, শুধুমাত্র তো সজীব ওয়াজেদ জয় একা না, তাদের ফুল ফ্যামিলি, একটা রাজনৈতিক দল, এতদিনের এত নেতা কর্মী, সকল কিছু অবশ্যই তাদেরকে টাচ করে। কিন্তু ওই যে আপনার হাতে যখন ক্ষমতা থাকে, সুযোগ থাকে, আপনি সেটার যদি অপব্যবহার করেন তাহলে আপনার জন্য এমন পরিণতি অবধারিত। আগামী দিনে যারা রাজক্ষমতায় আসবেন, যাদের এখনো শিক্ষা হয় নাই, তারা কিন্তু এটা একটা কমন এক্সাম্পল আপনি মাথায় ঢুকাই রাখেন। ছাত্রলীগের নেতা দেখেন, যুবলীগের নেতা দেখেন, প্রত্যেকের আজকে অবস্থানটা দেখেন। শিক্ষা নিতে না পারলে কপালে আরো দুর্গতি আসবে। দর্শক, দীর্ঘদিন যাবৎ সজীব ওয়াজেদ জয়ের আর কোনো লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছিল না। 5ই আগস্টের পর সর্বশেষ আপনার সম্ভবত 5 আগস্ট বা 6 আগস্ট তিনি ফেসবুকে কয়েকটা লাইভ টেপ করেছিলেন, এরপরে তিনি উধাও। 7 মাস পরে তার দেখা মিলেছে। আর ডক্টর কনক সারওয়ার তিনি একটা ছবি শেয়ার করেছেন সজীব ওয়াজেদ জয়ে, যে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়ার ডালাস শপিং সেন্টার, সেখানে একটা সোফার মধ্যে তিনি বসে আছেন আর খুব মনোযোগ দিয়ে তার মোবাইলের স্ক্রিনের দিকে চেয়ে আছেন। তো কোনো একজন আপনার কি বলা হয় যে এই ছবিটা তুলেছেন, তাদের ছবি কিন্তু সহজে তোলা যায় না। আর বিদেশে আপনি যদি কারো অনুমতি ছাড়া কারো ছবি তোলেন, বাংলাদেশটা যে ভাইরাল ভিডিও করবেন, নো, এই দেশে আইন খুবই কড়া, ভিডিও ভাইরাল করার সুযোগ নাই। কেউ অপরাধ করলে এটা পুলিশ ডিল করবে। সো ওই দেশে কোরিয়া তো সেম, একটা যাই দেখতেছেন আপনি ভাইরাল ভিডিও করতে পারবেন না, এটা আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে আবার ব্যবস্থা নেবে। পুলিশকে দিতে পারবেন কিন্তু মিডিয়াতে প্রকাশ করতে পারবেন না। তো কোন একজন যেভাবে হোক তার একটা ছবি তুলেছেন। সজীব ওয়াজেদ চেহারা, মানে ওনার জয়ের যে চেহারা ছিল কতটা ভেঙে গেছে, দুশ্চিন্তা চেহারার মধ্যে, হতাশা, ক্লান্তি, অথবা এই যে ঘটনাটা ঘটছে, তারপর হচ্ছে যত কিছুই হোক ভাই, হাসিনা আপনার কাছে যত খারাপ হোক, ওনার কিন্তু মা, এটা হচ্ছে বাস্তবতা, তাই না? মা কোথায় আছেন আসলে আমরা জানি না, কেমন আছেন, খালা কোথায় আছেন, ফুল ফ্যামিলি কোথায় আছে, কে কোথায়, বোন কোথায় আছে। সো একটা মানুষের জীবনের সবকিছু যখন একটা মুহূর্তে ধাক্কা খায়, আপনি বিধ্বস্ত হয়ে যাবেন। সো সজীব ওয়াজেদ জয়ের এই বিধ্বস্ত চেহারায় অনেকে অট্টহাসি দিলেও শিক্ষার জায়গাটা বোঝেন নাই। 7 মাসের ব্যবধানে যে জৌলসের পরিবর্তন ঘটেছে, সেটা আপনার সাথেও ঘটতে পারে যদি আপনি রাজনীতি করেন। রাজনীতিবিদরা যখন ক্ষমতায় থাকে, এই যে দেখেন এখন বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ রাজপথে বিএনপি নেতা কর্মীদের কিছু অংশ খুঁজে পাওয়া গেছে, অনেকেরই খুঁজে পাওয়া যায় নাই। এখন কেউ হেলিকপ্টারে ফিরছে, কেউ প্রাণুতে চড়ে যাচ্ছে। গরিব ভুখা নাঙ্গা জাতি আমরা ফুলের মালা নিয়ে বরণ করতেছি, কারণ ভাই ক্ষমতায় আসলে কেউ টেন্ডারবাজি করব, কেউ বাজারে যারা নিব, কেউ টেম্পু স্ট্যান্ড দখল করব, এরকম একটা শ্রেণী কিন্তু আমরা আছি প্রত্যেক দলে। এখন আপনি খুঁজে আওয়ামী লীগ পাবেন না। সব বলে যে না ভাই আমি চাপে পড়ে আওয়ামী লীগ করতাম, যেটা আওয়ামী লীগের সময় ছিল কি বিএনপি করছে বললেই চাকরি চলে গেছে, ওএসডি হয়েছে, এগুলো করছে আওয়ামী লীগ সরকার, করছে না করছে। আপনি দল যেটাই করেন, একটা পোস্ট দিচ্ছেন, আপনারা কিন্তু নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে অথবা বিভাগীয় একটা ব্যবস্থার মধ্যে ফালাই দিছে বিএনপি। এখন দেখেন সবাই প্রকাশ্যে আমি জিয়ার সৈনিক, এটা সেটা বইলা কিন্তু সব উজান থেকে এরকম মানে বন্যার পানির মতো নামতেছে। এরা কি সবাই দুর্দিনের সঙ্গী ছিল? নো। যারা দুর্দিনের সঙ্গী ছিল, আপনি বিএনপির একটু কমেডিগুলো দেখেন, যারা এতদিন বাংলাদেশে গত 17 বছর অন্যায় অত্যাচার লাঞ্ছনা গঞ্ছনা পাইছে, মিথ্যা মামলা, ভুয়া বক্কর চক্কর, এদের মধ্যে আপনি দেখবেন যে 5% কর্মী পজিশনে এখন আর নাই। এরকম দুর্দিনে এরা কাজে লাগে।
মানে মাঠে ময়দানে নামে, বাট যখন সুসময় আসে তখন এই যে আওয়ামী লীগের একটা বিশাল বড় একটা শ্রেণী পলাই গেছে না, আগামীতে কখনো পরিবর্তন হলে এই শামীম ওসমানী সবার আগে আসবে, খেলা হবে। উবাদুল কাদের বাচ্চা থাকলে তিনিও এসে বলবেন খেলা হবে। তারপরে যে হাসান মাহমুদ, এখন এটি সব মনে করলেন মুখটুক লুকায় লুকায় হাঁটে, তারা সবার আগে আসবে। বিএনপি এখন একই কাজ করছে। যারা ত্যাগী তারা কখনোই কোনো জায়গায় মূল্যায়ন পায় না। এরা মূল্যে দল রাজনীতি করে, দুর্দিনে দলের জন্য বার্তা পাঠায়। তবে আমার মনে হয় বিএনপির এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। হাইব্রিডরা আওয়ামী লীগরে খায়া ফেলছে। বিএনপি জামাতের যে প্ল্যানটা কাজে দিছে আওয়ামী লীগের মধ্যে ঢুকে যাওয়ার, হাইব্রিডদের কারণে হয়েছে। টাকা খরচ করছে, উড়াইছে। আর লোকাল ভুখা নাঙ্গা যে নেতা কর্মীরা ছিল, যে টাকা উড়েছে তার পিছনে গেছে। সে কে, কার লোক, তার মোটিভটা কি, এগুলো কিন্তু তখন মুখ্য ছিল না। বিএনপি তো আমি এটা পরিলক্ষিত করছি, আমার এলাকায় আমি দেখছি কয়েকজন মানুষ যারা বিএনপির খুবই দুঃসময় খাটছেন, তারা কিন্তু এখন কমিটি টমিটিতে জায়গা পাচ্ছেন না, অফিসে ঢুকতে পারে না। কেন হচ্ছে এটা? এইটা আপনার পরিণতি আবার এরকম আনবে, মাথায় রেখেন। ত্যাগীদেরকে, দলের প্রকৃত কর্মীদেরকে আপনার মূল্যায়ন করতে হবে। এটা হচ্ছে বাস্তবতা। তো সজীবদের জয়ের এই ছবি দেখা উচ্ছ্বসিত হওয়ার সাথে সাথে শিক্ষা নেওয়ার বিষয় আছে। কারোর কখনো বিপদ দেখে আপনি আবার বেশি খুশি হয়েন না, আপনার আমল নামা আবার এরকম লেভেলে চলে যেতে পারে। এই ছবিটা একটা জীবন্ত সাক্ষী। যারা শিক্ষা নেওয়ার শিক্ষা নিচ্ছেন, হাহারিয়ে দেওয়ার দিচ্ছেন। সময় নির্ধারণ। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও দেখতে পেয়েছেন, বাংলাদেশকে নিয়ে কথা বলছেন কিন্তু তুলসী গ্যাবার্ট, বাংলাদেশকে নিয়ে এবং বক্তব্য দিয়েছেন এই তুলসী গ্যাবার্ট, আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। এই বিষয় নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।